সদ্য কালী পুজো থুড়ি দিওয়ালির আবহে মুক্তি পেয়েছে ভুলভুলাইয়া 3। এই ভুতুড়ে সিনেমার হাত ধরে ফের একবার জমাটি চরিত্রে কামব্যাক করেছেন অভিনেত্রী বিদ্যা বালানি। না, আজ কোনোভাবেই ভুলভুলাইয়া বা বিদ্যা বালানের চর্চা করতে আসিনি, বরং আজকের বিষয় বিদ্যা বালান অভিনীত একটি সিনেমা ও সেই সিনেমার পেছনের হাড়হিম করা কাহিনী। এই বহুল চর্চিত সিনেমার নাম নো ওয়ান কিল্ড জেসিকা। ভাবছেন তো যে সিনেমার নামখানা এরকম অদ্ভুত কেন? কারণ এই ঘটনার পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য। পার্টি হইহুল্লোড়ের জন্য দেশে বিখ্যাত দিল্লির লোক। বলা হয় সিম্পল লিভিং বিগ থিঙ্কিংয়ের ঠিক যেন উল্টো পথে হাঁটে রাজধানী দিল্লি। 30শে এপ্রিল সাল 1999, রাজধানী দিল্লির রাত। ডিজাইনার বীণা রামানির রেস্টুরেন্ট কাম বার টারমারিন্ডে একজন সাধারণ বারটেন্ডার হিসেবে কাজ করতেন উঠতি মডেল জেসিকা লাল। সেদিন রাত জুড়ে নিজের ব্যক্তিগত পার্টির আয়োজন করেছিলেন রামানি। সেই পার্টিতে নিমন্ত্রিত ছিলেন বহু নামি দামি মুখেরাই। 30শে এপ্রিল রাত 12:30 নাগাদ ওই বারে এসে উপস্থিত হন মনু শর্মা ও তার বন্ধু অমরদীপ সিং গিল, বিকাশ যাদব, অলোক খান্না। এই ঘটনার মূল চরিত্র মনু ছিলেন ভীষণ প্রভাবশালী পরিবারের সন্তান। কংগ্রেসের বড় নেতা ও পার্লামেন্টের সদস্য ছিলেন মনুর বাবা বিনোদ শর্মা। মনুর সঙ্গে থাকা বন্ধুরাও ছিলেন প্রভাবশালী পরিবারের সন্তান। টারমারিন বারে এসেই বারটেন্ডার জেসিকাকে মদ সার্ভ করতে বলেন 22 বছর বয়সী মনু। তবে মদ দেওয়ার লিগ্যাল সময় পেরিয়ে যাওয়ার কারণে মনুকে মদ সার্ভ করতে অস্বীকার করেন জেসিকা। এমনকি মদ সার্ভ করার জন্য জেসিকাকে 1000 টাকা টিপসও অফার করেন মনু শর্মা। তারপরেও অ্যালকোহল সার্ভ করতে অস্বীকার করেন জেসিকা। এই ঘটনাকে কেন্দ্র করেই জেসিকার সঙ্গে তুমুল তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে মনু ও তার বন্ধুরা। এর পরের মুহূর্তেই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা। একজন সাধারণ মহিলা বারটেন্ডারের কাছ থেকে রিফিউজাল মানতে না পেরে নিজের 22 ক্যালিবার পিস্তল বের করে জেসিকার মাথায় গুলি করে বসেন মনু। সঙ্গে সঙ্গে মেঝেতে লুটিয়ে পড়েন জেসিকা। এরপরেই সেই জায়গা ছেড়ে পালিয়ে যান মনু ও তার দলবল। ভাবছেন তো এত জলের মতো সহজ কেসে জটিলতা কোথায়? তবে একদমই ভুল ভাবছেন। জেসিকা গুলি খাওয়ার পরের মুহূর্ত থেকেই নাটকীয় মোড় নেয় এই ঘটনা। গুলিবিদ্ধ হওয়ার পরেই জেসিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরেই দিদির জন্য বিচারের লড়াইয়ে নামেন জেসিকার বোন সাবরিনা লাল। তবে এই লড়াই প্রথম থেকেই ছিল অসম। প্রভাবশালীর বিরুদ্ধে এই দেশে লড়াই চালিয়ে যাওয়া কোন কালেই বা সহজ ছিল। এই ঘটনার পরেই গা ঢাকা দেয় মনু ও তার বন্ধুরা। শুধু মনুই নয়, ঘটনার পর থেকে গায়েব ছিল তার পরিবারও। শেষ পর্যন্ত মে মাসের 4 ও 6 তারিখ পুলিশের হাতে গ্রেফতার হন সেই রাতে মনুর সঙ্গে থাকা 2 বন্ধু অমরদীপ সিং গিল ও অলোক খান্না। যদিও এই সময় পর্যন্ত অধরা ছিলেন মূল অভিযুক্ত মনু শর্মা। খুঁজে পাওয়া যায়নি জেসিকা খুনে ব্যবহৃত পিস্তলটিও। এরপরেই 4 মে গ্রেফতার হন মনুর আরেক বন্ধু অমিত জিগান। অমিতের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল বারের কাছে লুকিয়ে রাখা খুনে ব্যবহৃত পিস্তলটি জায়গা থেকে সরিয়ে বিদেশে পাচার করে দেওয়ার, অর্থাৎ এভিডেন্স টেম্পারিংয়ের। ওই দিনই অবৈধ বার চালানোর অভিযোগে গ্রেফতার হন বীণা রামানি, তার স্বামী ও মেয়ে মালিনী। এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে তিনি সেদিন রাতে মেঝেতে পড়ে থাকা জেসিকার রক্তও তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলার নির্দেশ দেন কর্মচারীদের। সেদিন রাতে মনুর সঙ্গে ছিলেন আরেক প্রভাবশালী নেতার ছেলে, উত্তরপ্রদেশের রাজনৈতিক নেতা ও পার্লামেন্টের সদস্য ডিপি যাদবের ছেলে বিকাশ যাদবও। 19শে মে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন বিকাশ। তিনি দাবি করেন যে বিগত কয়েক সপ্তাহ তিনি মুম্বাইতেই ছিলেন। বিকাশ আরও দাবি করেন যে জেসিকা হত্যার দিন তিনি সেই বারে মনু শর্মার সাথে উপস্থিত ছিলেন না, বরং সেদিন খুনের পর মনু তার সঙ্গেই রাত কাটায়।
যদিও এই ঘটনা সম্পর্কে তিনি ওয়াকিবহাল ছিলেন না একদমই। এরপরেই বেল পেয়ে যান বিকাশ। যাদব আত্মসমর্পণের 10 দিন পরেই চণ্ডীগড়ে আত্মসমর্পণ করেন মনু। শুরু হয় কোর্ট ট্রায়াল। 30 এপ্রিল রাতে সেই পার্টিতে উপস্থিত ছিলেন বহু নামি দামি বিজনেসম্যান, ফ্যাশন ডিজাইনার ও সেলিব্রিটিরা। প্রায় 80 জন উপস্থিত ছিলেন রামানির ওই পার্টিতে। তবে মনুকে কোর্টে তোলা হলে অধিকাংশ লোকজনই মনুর বিরুদ্ধে সাক্ষ্য দেননি। পার্টিতে উপস্থিত অধিকাংশ সেলিব্রিটি জানিয়ে দেন তারা ঘটনার আগেই পার্টি থেকে বেরিয়ে গিয়েছিলেন। মনুর সপক্ষে সাক্ষ্য দেন বীণা রামানিও। এই ঘটনায় নাম জড়ায় এক বাঙালিরও। আচ্ছা, আপনাদের মনে আছে অঞ্জন দত্তের বং কানেকশনের অ্যান্ডিকে? অ্যান্ডির চরিত্রে অভিনয় করে মন জিতেছিলেন অভিনেতা সায়ন মুন্সি। আর এই সায়নই ছিলেন জেসিকা হত্যার অন্যতম প্রত্যক্ষদর্শী বা আই উইটনেস। সেই সময় দিল্লিতে নিজের পড়াশোনার পাশাপাশি বারটেন্ডার হিসেবে কাজ করতেন সায়ন। সেদিন জেসিকার সাথেই কাজ করছিলেন সায়ন। এমনকি জেসিকা ও মনুর ঝগড়ার সময় সেখানে উপস্থিত ছিলেন সায়ন। সায়নের চোখের সামনেই মনু জেসিকাকে গুলি করে। এরপরে সায়ন দৌড়ে বাইরে এসে উপস্থিত সকলকে চিৎকার করে এই ঘটনার কথা জানান। কিন্তু কোর্টের ট্রায়াল শুরু হওয়ার পরেই নিজের জবানবন্দি পাল্টে ফেলেন সায়ন। তিনি সাফ জানিয়ে দেন ঘটনার পরেই দিল্লি পুলিশ হিন্দিতে এফআইআর দায়ের করে। তবে তিনি হিন্দি জানেন না ও বোঝেন না, তাই এফআইআর লিখিত অভিযোগের ব্যাপারে তার কোনো ধারণা নেই। এমনকি সায়ন এমনও দাবি করেন যে মনু শর্মাকে তিনি শনাক্ত করেননি, পুলিশ নিজেই শনাক্ত করে গ্রেফতার করেছে। অর্থাৎ একে একে প্রত্যেকেই মনুর সপক্ষে সাক্ষ্য প্রমাণ দিতে থাকে। পাল্লা ভারী হতে থাকে মনু শর্মার। উল্টো দিকে কোণঠাসা হয়ে পড়তে থাকেন সুবিচারের আশায় অপেক্ষা করতে থাকা জেসিকার পরিবার। যদিও সেই বছর জুলাইয়েই কাঠগড়ায় দাঁড়িয়ে বীণা রামানি ও দীপক ভোজওয়ানি মনুকে জেসিকার খুনি হিসেবে আইডেন্টিফাই করে। এছাড়াও ঘটনাস্থলে প্রাপ্ত দুটো কার্তুজই একই বন্দুকের তারও প্রমাণ পাওয়া যায়। তবুও দিল্লি পুলিশের সাক্ষ্য প্রমাণের ব্যর্থতা ও সাক্ষ্য প্রমাণের অভাবে মনু শর্মা ও তার বন্ধুদের নির্দোষ ঘোষণা করে দিল্লির লোয়ার কোর্ট। এভাবেই হাওয়াতে মিলিয়ে যেতে পারত একটি সাধারণ মেয়ের হত্যাকাণ্ডের রহস্য। কেউ কোনোদিন জানতেই পারত না মেয়েটির আসল হত্যাকারীদের চেহারা। তবে জেসিকা লাল কেস এখানেই বন্ধ হয়ে যায়নি। মনু শর্মা বেকসুর খালাস হওয়ার পরেই সারা দেশ জুড়ে ওঠে প্রতিবাদের ঝড়। জেসিকার খুনিদের শাস্তির দাবিতে রাস্তায় নামেন বহু মানুষ। এই মুহূর্তে বিভীষিকার আরেক নাম মিডিয়া ট্রায়াল। মিডিয়া দোষী প্রমাণ হওয়ার আগেই মিডিয়া জনতার কাঠগড়ায় তুলে দেয় অভিযুক্তকে। তবে জেসিকা লাল হত্যাকাণ্ডে এক অপরিহার্য ভূমিকা পালন করে মিডিয়া ট্রায়াল। প্রত্যেক দিন টিভিতে খবরের পাতায় পাতায় জায়গা করে নিয়েছে জেসিকা খুনের ঘটনা। বিচারের দাবি পৌঁছে দিয়েছে সাধারণ জনগণের মনের ভেতরে। আর জেসিকার সুবিচারের দাবিতে হার না মেনে লড়ে গিয়েছেন জেসিকার বোন সাবরিনা লাল। শেষ পর্যন্ত সাবরিনার লড়াই ও চাপে পড়ে দিল্লি হাইকোর্টে জেসিকা হত্যা কেস রিভিউ করার জন্য আবেদন করে পুলিশ। 22 মার্চ 2006 সালে এই ঘটনায় অভিযুক্ত 9 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে হাইকোর্ট। সেই বছরই 9 সেপ্টেম্বরে তেহেলকা ম্যাগাজিনের দ্বারা পরিচালিত একটি স্টিং অপারেশনের ফুটেজ দেখানো হয় স্টার নিউজ চ্যানেলে। এই ফুটেজের ফলে হইচই পড়ে যায় দেশ জুড়ে। এই স্টিং অপারেশনে দেখা যায় জেসিকা হত্যার অন্যতম প্রত্যক্ষদর্শী ও অভিনেতা সায়ন মুন্সিকে হলিউডের কাস্টিং ডিরেক্টর হিসেবে পরিচয় দেন দুজন সাংবাদিক। হলিউডের একটি বিগ বাজেট সিনেমার জন্য সায়নকে অডিশন নেওয়ার কথা জানান ওই দুই সাংবাদিক। সিনেমার চরিত্রের প্রয়োজনে তাকে ক্যামেরার সামনে হিন্দি বলতে বলা হলে দেখা যায় সায়ন খুব ভালোভাবেই হিন্দি বলতে জানেন। এছাড়াও সায়ন জানান যে তিনি হিন্দি পড়তে ও লিখতেও জানেন। এছাড়াও এরকম আরও কয়েকটি স্টিং অপারেশনে দেখা যায় জেসিকা কেসের অধিকাংশ সাক্ষী সাক্ষ্য প্রদানের জন্য পেয়েছেন বেশ মোটা অঙ্কের টাকা। আবার অনেকের ক্ষেত্রেই মনুর সপক্ষে সাক্ষ্য দেখানোর জন্য ভয়ও দেখানো হয়েছে।
এই স্টিং অপারেশন মিডিয়াতে প্রচার হতেই ফের লাইমলাইটে আসে জেসিকার কেস। ছেলের সপক্ষে সাক্ষ্য নয়ছয় করার অভিযোগ ওঠে মনু শর্মার বাবা বিনোদ শর্মার বিরুদ্ধে। শেষমেশ কংগ্রেসের উচ্চ মহলের চাপে পদ থেকে সরে দাঁড়ান বিনোদ শর্মা। শেষ পর্যন্ত আসে সেই বহু প্রতীক্ষিত দিন। 2006 সালের 15ই ডিসেম্বর, প্রায় 7 বছর পর ন্যায় বিচার পান জেসিকা। জেসিকা খুনে দোষী সাব্যস্ত হন মনু শর্মা। মনুর আজীবন কারাদণ্ডের রায় দেয় দিল্লি হাইকোর্ট। শুধু মনুই নয়, মিথ্যে সাক্ষ্য প্রদান, এভিডেন্স টেম্পারিংয়ের জন্য দোষী সাব্যস্ত হন সায়ন মুন্সি সহ আরও অনেকেই। এমনকি মনুকে বেকসুর খালাস করে দেওয়া লোয়ার কোর্টের প্রধান বিচারপতিকেও ভর্ৎসনা করেন দিল্লি হাইকোর্ট। নিজের দিদির জন্য এক বোনের অপ্রতিরোধ্য লড়াই জিতে যায় একটা গোটা পচে যাওয়া সিস্টেমের বিরুদ্ধে। জিতে যান জেসিকার জন্য বিগত শেষ 7 বছর ধরে রাস্তায় নেমে লড়ে যাওয়া বহু মানুষ। শেষ পর্যন্ত কৃতকর্মের শাস্তি পান মৃত জেসিকার খুনি মনু শর্মা। কেমন লাগলো আপনাদের জেসিকা খুনের এই রহস্যময় ঘটনা? কমেন্টে জানান আপনাদের মতামত। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট। এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল, যেমন গুগল পডকাস্ট, স্পটিফাই ইত্যাদিতেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনাই থাকুন।